প্রিয় উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীগণ, তোমাদের সাথে আমরা আলোচনা করব আমাদের পরিমাণগত রসায়নের লেকচার 5। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে জারণ বিজারণ অর্ধবিক্রিয়ার সাহায্যে কোনো একটি বিক্রিয়াকে সমতা করা। তো আমাদের এই টপিকটি মোটামুটি একটু কঠিন মনে হবে তোমাদের প্রথম দিকে পড়তে গিয়ে, কিন্তু আমরা যদি আমাদের স্টেপ বাই স্টেপ আমাদের যদি ধাপগুলো মনে রাখতে পারি, তাহলে কিন্তু আমরা খুব সহজে এই টপিকটাকে শেষ করতে পারবো। তো আমরা চলে আসি আমাদের যে টপিক, সেটি হচ্ছে জারণ বিজারণ অর্ধবিক্রিয়ার সাহায্যে কোনো একটি বিক্রিয়াকে আমরা সমতা করব। আমাদের প্রথম যে উদাহরণটা আছে সেটা হচ্ছে অম্লীয় বা লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রিত ফেরাস সালফেটের সাথে পটাশিয়াম ডাইক্রোমেটের যে বিক্রিয়াটি আছে তাকে আমরা জারণ বিজারণ অর্ধবিক্রিয়ার সাহায্যে আমরা সমতা করব। এই টপিকটা করার ক্ষেত্রে তোমাদেরকে আমরা একটা প্রিভিয়াস জিনিস মনে করে দিই। সেক্ষেত্রে আমরা একটা জিনিস পড়ছিলাম যে কোনো একটা বিক্রিয়া জারণ বিজারণ বিক্রিয়া হবে কিনা সেটা আমরা বুঝতে পারবো বিক্রিয়ার আগে এবং পরে যদি জারণ মানের পরিবর্তন ঘটে। জারণ মানের পরিবর্তন ঘটলে তখনই কেবল আমরা একটা বিক্রিয়াকে জারণ বিজারণ বিক্রিয়া বলতে পারি। তো এক্ষেত্রে আমরা একটু মনে করাই দিই, সেটা হচ্ছে বিক্রিয়ার পরে যদি আমাদের জারণ মান বৃদ্ধি পায়, জারণ মান যদি বৃদ্ধি পায় তখন তুমি বুঝে নিবা ইলেকট্রন ত্যাগ করা হয়েছে। ইলেকট্রন ত্যাগ, আর আমরা জানি ইলেকট্রন ত্যাগ করাটা মানে হচ্ছে জারণ বিক্রিয়া। আরেকটা জিনিস আমরা মনে রাখবো, সেটা হচ্ছে যদি আমাদের জারণ মান যদি আমাদের হ্রাস পায়, জারণ মান যদি হ্রাস পায় তখন আমরা বুঝে নিব আমাদের ইলেকট্রন গ্রহণ করা বোঝায়। অর্থাৎ এই বিক্রিয়াটাকে আমরা বলবো হচ্ছে আমাদের বিজারণ বিক্রিয়া। তাহলে আমরা একটু মনে রাখবো, জারণ মান যদি আমাদের প্রাথমিক অবস্থা থেকে বিক্রিয়ার শেষে গিয়ে জারণ মান বৃদ্ধি পায় তখন আমরা বুঝবো যে ইলেকট্রন ত্যাগ করা বোঝাচ্ছে। অর্থাৎ সেই বিক্রিয়াটাকে আমরা বলবো হচ্ছে জারণ বিক্রিয়া। আর যদি জারণ মান প্রাথমিক অবস্থা থেকে বিক্রিয়ার শেষ অবস্থায় গিয়ে জারণ মান হ্রাস পায় তখন আমরা বুঝবো যে ইলেকট্রন গ্রহণ করা বোঝায়। এক্ষেত্রে সেই বিক্রিয়ার নাম হচ্ছে আমাদের বিজারণ বিক্রিয়া। আমরা একটা উদাহরণ দেখাই, তাহলে তোমরা মনে থাকবে যে ধরো Fe2+ আয়ন থেকে Fe3+ আয়নে আমাদের পরিণত হবে। এক্ষেত্রে তোমরা যদি লক্ষ্য করো, আয়রনের প্রাথমিক অবস্থায় জারণ মান ছিল +2, কিন্তু বিক্রিয়ার পরবর্তীতে তার জারণ মান হয়ে গেছে +3। যেহেতু +2 থেকে +3 আমাদের জারণ মান বৃদ্ধি পেয়েছে, তার মানে আমি বলতে পারবো আমাদের ইলেকট্রন ত্যাগ হয়েছে। তো কতগুলো ইলেকট্রন ত্যাগ হবে? যেহেতু জারণ মান 1 বৃদ্ধি পেয়েছে, তার মানে হচ্ছে একটা ইলেকট্রন আমাদের ত্যাগ করেছে, এবং এই বিক্রিয়ার নাম হবে আমাদের জারণ বিক্রিয়া। ঠিক একই রকম ভাবে যে আমরা অন্যভাবে একটু দেখাই, Fe3+ আয়ন থেকে Fe2+ আয়নে পরিণত হলো। এখানে যদি আমরা লক্ষ্য করো, প্রাথমিক অবস্থায় আয়নের প্রাথমিক জারণ মান হচ্ছে +3, কিন্তু বিক্রিয়ার পরে তার জারণ মানটা হচ্ছে +2। তাহলে +3 থেকে +2 হয়েছে, এক্ষেত্রে কিন্তু আমাদের জারণ মানটা হ্রাস পেয়েছে। আর যখন জারণ মানটা হ্রাস পাবে তখন সেটাকে আমরা বুঝবো হচ্ছে ইলেকট্রন গ্রহণ করা। যেহেতু জারণ মান 1 হ্রাস পেয়েছে, তার মানে হচ্ছে এখানে ইলেকট্রন গ্রহণ হয়েছে 1টি, এবং এই বিক্রিয়াটাকে আমরা বলতে পারবো হচ্ছে আমাদের বিজারণ বিক্রিয়া। তাহলে আমরা আমাদের মূল কাজে চলে আসি, সেটা হচ্ছে আমাকে যে উদাহরণটা দেওয়া আছে যে অম্লীয় বা লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রিত ফেরাস সালফেটের সাথে আমাদের হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেটের যে বিক্রিয়াটা আমাদের হবে সেটাকে আমরা সমতা করব। তো আমরা একটু আসি, আমাদের এই ক্ষেত্রে যে প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে আমরা পদার্থ বিক্রিয়া লিখব। এই পদার্থ বিক্রিয়া বলতে কি বোঝায় সেটা আমরা একটু মনে করে দিই। পদার্থ বিক্রিয়া হচ্ছে এখানে যারা যারা বিক্রিয়া অংশগ্রহণ করছে আমরা তাদেরকে লিখি। কে কে অংশগ্রহণ করছে? সালফিউরিক অ্যাসিড, ফেরাস সালফেট এবং হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট। এই তিনটি যৌগের মধ্যে আমরা শুরুতে লিখবো বিজারক পদার্থ, দেন হচ্ছে জারক পদার্থ, এবং সর্বশেষ আমরা লিখবো হচ্ছে আমাদের অম্লীয় দ্রবণ সালফিউরিক অ্যাসিড। এখানে বিজারক পদার্থ আমরা কিভাবে চিনবো? আমরা জানি যারা হচ্ছে ইলেকট্রন ত্যাগ করার ক্ষমতা থাকে তাদেরকে বলবো হচ্ছে বিজারক পদার্থ, আর যারা ইলেকট্রনটা গ্রহণ করবে তাদেরকে আমরা বলবো হচ্ছে জারক পদার্থ। তো আমরা আমাদের পূর্ববর্তী যে পাঠটা পড়ছিলাম সেখানে তোমাদের মধ্যে একটা স্বচ্ছ ধারণা আছে যে ফেরাস সালফেট একটা বিজারক পদার্থ, পটাশিয়াম ডাইক্রোমেট একটা জারক পদার্থ। আমরা পদার্থ বিক্রিয়া শুরু করবো। প্রথমে বলছি আমরা আবারও, প্রথমে হচ্ছে বিজারক পদার্থ, দ্যাট মিনস আমরা এখানে পাচ্ছি ফেরাস সালফেট। পর হচ্ছে জারক পদার্থ পটাশিয়াম ডাইক্রোমেট, তারপর হচ্ছে আমাদের অম্লীয় দ্রবণ হিসাবে সালফিউরিক অ্যাসিড। তাহলে আমরা পদার্থ বিক্রিয়ায় তিনটা যৌগ আমরা পেয়েছি, ফেরাস সালফেট, পটাশিয়াম ডাইক্রোমেট এবং হচ্ছে সালফিউরিক অ্যাসিড। এখন তোমরা জানো যে এখানে যে তিনটি বিক্রিয়ক আমাদের আছে
তারা যখন বিক্রিয়া অংশগ্রহণ করবে তোমার কিন্তু এই পাশে অবশ্যই উৎপাদ তৈরি করবে। প্রাথমিক অবস্থা আমরা ধরে নিলাম যে আমি উৎপাদ কি উৎপন্ন হবে সেটা আমি জানি না, তাহলে আমাদের উৎপাদের জায়গাটা আমরা প্রথম হচ্ছে খালি রাখবো। এরপর আমরা চলে আসবো আমাদের এখান থেকে আয়নিক সমীকরণ। এবার আমরা চলে আসবো আমাদের এখান থেকে আয়নিক সমীকরণ। এই আয়নিক সমীকরণ বলতে কি বোঝায়? আমাদের যে যৌগগুলো আছে এখান থেকে আমরা দর্শক আয়নগুলোকে বাদ দিব। দর্শক আয়ন বলতে বোঝায় যাদের বিক্রিয়া আগে এবং পরে জারণ মানে কোনো ধরনের পরিবর্তন হয় না, তাদেরকে আমরা বলা হবে দর্শক আয়ন। একটা উদাহরণে দেখাই, ধরো হচ্ছে এখানে একটা যৌগ আছে ফেরাস সালফেট, পরিবর্তিত হয়ে এই যৌগটা ফেরিক সালফেটে রূপান্তরিত হলো। কিন্তু এই যে সালফেট আয়ন এখানে তার চার্জ হচ্ছে -2, ফেরিক সালফেটও কিন্তু সালফেটের চার্জ হচ্ছে -2, অর্থাৎ ফেরাস সালফেটে সালফেটের জারণ মানটা -2, ফেরিক সালফেটও কিন্তু সালফেটের জারণ মানটা -2 এ রয়ে গেল। অর্থাৎ বিক্রিয়া আগে এবং পরে এই সালফেট আয়নের কিন্তু জারণ মানে কোনো ধরনের পরিবর্তন হয়নি, তাহলে আমরা এই সালফেটটাকে বলতে পারবো দর্শক আয়ন। তাহলে আমরা যেটা বলছিলাম যে আমাদের যে পদার্থ বিক্রিয়া থেকে যে আমরা আয়নিক সমীকরণে আসবো সেটা আসার নিয়ম হচ্ছে আমাদের দর্শক আয়নগুলো আমরা বাদ দিব। আমরা আরো একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে একটা যোগে দুইটা অংশ থাকে। যোগের প্রথম অংশটাকে আমরা বলবো হচ্ছে ক্যাটায়ন, পরবর্তী অংশটাকে বলবো হচ্ছে অ্যানায়ন। অর্থাৎ প্রথম অংশ ধনাত্মক চার্জ, সেকেন্ড অংশ হচ্ছে আমাদের ঋণাত্মক চার্জ। মনে রাখবা একটা যৌগ থেকে যতগুলো ধনাত্মক চার্জ আমরা বাদ দিব তার সমপরিমাণ ঋণাত্মক চার্জ আমরা পাবো। ফর এক্সাম্পল আমরা যদি এখান থেকে সালফেটটাকে বাদ দিয়ে দিই, আমরা যদি এখান থেকে দেখাতে হচ্ছে এই যে আয়রনটাকে বাদ দিয়ে দিলাম, তাহলে আয়রন কত প্লাস, আয়রন যদি ধনাত্মক চার্জ, তাহলে আমরা এখান থেকে পাবো হচ্ছে সালফেট কত -2 কেন? এখানে আয়রনের চার্জ হচ্ছে +2, আমরা আমি দুইটা ধনাত্মক বাদ দিয়েছি, এই জন্য আমরা তার সমপরিমাণ ঋণাত্মক চার্জ সালফেট পেয়েছি। আর একটা উদাহরণ তোমাদেরকে দেখায়, যেমন হচ্ছে পটাশিয়াম সালফেট। পটাশিয়াম আমাদের হচ্ছে সালফেট। এখন দেখো তো এখান থেকে যদি আমরা আমাদের যদি পটাশিয়াম দুটা বাদ দিয়ে দিই, পটাশিয়াম যদি ধনাত্মক চার্জ, আমরা পরবর্তী অংশটা পাবো কি বলতো সালফেট, যেটা হবে কত বলতো 2-। এখন বলতে পারবো 2- কেন হয়েছে? পটাশিয়াম ধনাত্মক কিন্তু পটাশিয়ামের চার্জ হচ্ছে +1, যদি আমি দুইটা ধনাত্মক বাদ দিচ্ছি তাহলে আমরা দুইটা সমপরিমাণ ঋণাত্মক চার্জ। একই রকম ভাবে আমরা যদি ঋণাত্মক চার্জ বাদ দিই তার সমপরিমাণ আমরা আবার ধনাত্মক চার্জ পাবো। তাহলে যোগের দুইটা অংশ, একটা হচ্ছে প্রথম অংশ হচ্ছে ধনাত্মক, পর অংশ হচ্ছে আমাদের ঋণাত্মক। যোগের থেকে যতগুলো ধনাত্মক অংশ বাদ দেওয়া হবে তার সমপরিমাণ ঋণাত্মক চার্জ আমরা পাবো। একই সাথে কোন একটা যৌগ থেকে আমাদের যতগুলো ঋণাত্মক আয়ন বাদ দিব তার সমপরিমাণ ধনাত্মক চার্জ পাওয়া যাবে। সেটা আমরা একটু দেখাই। ধরো হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড একটা যৌগ, এখান থেকে যদি আমরা দুইটা ক্লোরিনকে বাদ দিয়ে দিই, ক্লোরিন যেহেতু নেগেটিভ, তাহলে আমি দুইটা নেগেটিভ চার্জ বাদ দিয়েছি, এই জন্য ম্যাগনেসিয়াম হবে আমাদের 2+। ম্যাগনেসিয়াম হবে আমাদের 2+। তো আমরা চলে আসে আমাদের এবার যে কার্যক্রমটা আমরা করব, যে পদার্থ বিক্রিয়া থেকে যে আমাদের আয়নিক সমীকরণ আমরা আসবো, সেটা কিভাবে আসবো বলছিলাম, দর্শক আয়নগুলো আমরা বাদ দিব। আসো আমরা শুরু করি। প্যারাসালফেট থেকে দর্শক আয়ন সালফেট বাদ দিলে আমরা পাবো হচ্ছে আয়রন 2+। কেন আয়রন 2+ পেয়েছি? কারণ সালফেট 2-, দুটা ঋণাত্মক বাদ দিচ্ছি, এই জন্য দুটা ধনাত্মক আয়ন আমরা পাবো। পটাশিয়াম যে ডাইক্রোমেটটা আছে, এখানেও দুটো অংশ, পটাশিয়াম যে ডাইক্রোমেট, এখানে যোগের প্রথম অংশ ধনাত্মক, পরের পুরো অংশটা হচ্ছে ঋণাত্মক। আমার পটাশিয়াম ধনাত্মক, আর এখানে যে অংশটা আছে Cr2O4, এটাকে বলা হয় ডাইক্রোমেট আয়ন। তাহলে আমরা এখান থেকে যদি দুটা পটাশিয়াম বাদ দিয়ে দিই তাহলে আমরা পাবো হচ্ছে ডাইক্রোমেট 2-। কেন 2-? কারণ দুটা ধনাত্মক পটাশিয়াম আমরা বাদ দিয়েছি, এই জন্য দুটো আমাদের নেগেটিভ ডাইক্রোমেট আয়ন পাওয়া যায়। তাহলে আমরা এখানে লিখতে পারবো সেটা হচ্ছে পটাশিয়াম আয়ন যখন বাদ দিব ডাইক্রোমেট 2-। আর সালফেরিক অ্যাসিডকে আমরা জানি ভাঙলে দুইটা আয়ন আমরা পাই, একটি হচ্ছে আমাদের হাইড্রোজেন আয়ন আর একটি হচ্ছে আমাদের সালফেট আয়ন। যেহেতু আমি এখান থেকে 10 গ্রাম সালফেট বাদ দিয়ে দিব, তাহলে আমরা পাবো হচ্ছে আমাদের হাইড্রোজেন আয়ন। তাহলে আমরা এই কথাটাকে একটু রিপিট করছি আবার। আমাদের পদার্থ বিক্রিয়া থেকে আমরা আয়নিক সমীকরণ আসবো আমাদের দর্শক আয়নকে বাদ দিয়ে। তাহলে ফেরাস সালফেট থেকে সালফেট আয়ন বাদ দিলে আমরা পাবো হচ্ছে আয়রন 2+। পটাশিয়াম ডাইক্রোমেট থেকে পটাশিয়াম আয়নটা বাদ দিলে আমরা পাবো হচ্ছে ডাইক্রোমেট আয়ন, এবং সালফারিক অ্যাসিড থেকে সালফেটটা বাদ দিলে আমরা পাবো হচ্ছে হাইড্রোজেন আয়ন। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের যে পরবর্তী কাজ, সেটা হচ্ছে বিক্রিয়ার শেষ অবস্থা। তোমরা জানো যে আমাদের এই যে আয়রন 2+, এটার পরবর্তীতে অবস্থা হচ্ছে আয়রন 3+, যেটা আমরা তোমাদেরকে সাটের মাধ্যমে শিখাইছিলাম।
আয়রন 2+ থাকলে বিক্রিয়ার পরবর্তী অবস্থা হচ্ছে আয়রন 3+। ডাইক্রোমেট আয়ন থাকলে হচ্ছে বিক্রিয়ার পরে ক্রোমিয়াম 3+। আর হাইড্রোজেন আয়ন থাকলে আমাদের সবসময় মনে রাখতে হবে উৎপন্ন হবে পানি। আবার মনে করে দিচ্ছি, আয়রন 2+ থাকলে বিক্রিয়ার পর হবে আয়রন 3+। ডাইক্রোমেট আয়ন থাকলে বিক্রিয়া পর হচ্ছে ক্রোমিয়াম 3+। এবং হাইড্রোজেন আয়ন থাকলে বিক্রিয়া পর হচ্ছে আমাদের পানি। এই আয়নিক সমীকরণ থেকে আমরা কি করব? এই আয়নিক সমীকরণ দেখে আমরা বুঝবো কার জারণ করছে এবং কার বিজারণ বিক্রিয়া করছে। তো আমরা চলে আসবে এবার আমাদের জারণ বিক্রিয়া এবং একই সাথে হচ্ছে বিজারণ বিক্রিয়া। আসো, তাহলে আমরা চলে আসবো হচ্ছে আমাদের প্রথম হচ্ছে জারণ বিক্রিয়া আমরা শিখবো। তো এখানে কাজ জারণ আমরা কেমনে বুঝবো? দেখো তো, আয়রন 2+ থেকে বিক্রিয়া পরে আয়রন 3+ হয়েছে। যেহেতু তার জারণ মান বৃদ্ধি পায়, জারণ মান বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে ইলেকট্রন ত্যাগ করা, দ্যাট মিনস আমাদের জারণ বিক্রিয়া সংঘটিত হয়। আমরা এখানে বলতে পারি আয়রন 2+ থেকে বিক্রিয়া পরবর্তীতে রূপান্তরিত হয়েছে আয়রন 3+ এ। যেহেতু জারণ মান +2 থেকে +3 তে রূপান্তর হয়েছে বা বৃদ্ধি পেয়েছে, তার মানে সে একটা ইলেকট্রন ত্যাগ করে। যেহেতু জারণ মান 1 বৃদ্ধি পেয়েছে, এজন্য একটা ইলেকট্রন ত্যাগ। এবার চলে আসবে আমাদের বিজারণ বিক্রিয়া। আসলে বিজারণ বিক্রিয়া আমাদের কি ছিল বলতো? ডাইক্রোমেট আয়ন যেটা বিক্রিয়ার পরে পরিবর্তিত হয়ে ক্রোমিয়াম 3+ হলো। এখানে আমাকে দেখতে হবে যে কেন্দ্রীয় পরমাণু যে ক্রোমিয়াম তার জারণ মানের হ্রাস বৃদ্ধি করছে কিনা। আমরা যদি দেখি ক্রোমিয়ামের বিক্রিয়া শেষ অবস্থায় তার জারণ মান হচ্ছে প্লাস। আর এখানে যে ডাইক্রোমেট আয়নটা আমাদের আছে, এখানে যে ডাইক্রোমেট আয়নটা আছে, এখান থেকে কিন্তু আমাদের ক্রোমিয়ামের জারণ মানটা জানতে হবে। আমরা জানি সম্পূর্ণ আয়নের জারণ মান হচ্ছে তার চার্জের মান। যেহেতু ডাইক্রোমেট আয়নের চার্জ হচ্ছে -2, তাহলে সম্পূর্ণ আয়নের জারণ মান আমরা দেখবো হচ্ছে -2। আর এখান থেকে যদি আমি ক্রোমিয়ামের জারণ মানটা বের করব, তাকে ধরবো হচ্ছে x। ক্রোমিয়াম যেহেতু দুইটি, তাহলে 2x। অক্সিজেনের জারণ মান হচ্ছে -2 ইনটু হচ্ছে আমাদের 7 ইকুয়াল হচ্ছে -2। তাহলে এখানে x এর যে ভ্যালুটা হবে সেটা হচ্ছে +6। এটা দ্বারা আমরা বুঝলাম যে ডাইক্রোমেট যে আয়নটা আছে, এখানে আমাদের হচ্ছে ক্রোমিয়ামের জারণ মানটা হচ্ছে আমাদের +6। তাহলে ক্রোমিয়ামের প্রাথমিক জারণ মান ছিল +6, আর বিক্রিয়ার পরে রূপান্তরিত হয়ে তার জারণ মান হলো +6 থেকে যেহেতু +3 হয়েছে, তার মানে জারণ মান হ্রাস পেয়েছে। কত হ্রাস পেয়েছে? 3টা হ্রাস পেয়েছে। তার মানে দেখো এখানে 3টা ইলেকট্রন গ্রহণ করে। তাহলে ডাইক্রোমেট আয়ন 3টি ইলেকট্রন গ্রহণ করে ক্রোমিয়াম 3+ আয়নে রূপান্তরিত। আমরা আবার একটু মনে করে দিই, জারণ মান যেহেতু হ্রাস পেয়েছে, তার মানে হচ্ছে ইলেকট্রন গ্রহণ করবে। জারণ মান কত হ্রাস পেয়েছে? 3টা হ্রাস পেয়েছে, এজন্য 3টি ইলেকট্রন সে গ্রহণ করে। আচ্ছা, আমাদের এই বিক্রিয়ার মূল উদ্দেশ্য হচ্ছে বিক্রিয়াটাকে সমতা করা। এই সমতা করার ক্ষেত্রে আমরা দেখব উভয় পাশে ক্রোমিয়ামের পরমাণু সংখ্যাটা সমান আছে কিনা। আমাদের বাম পাশে দেখি আমাদের ক্রোমিয়াম পরমাণু হচ্ছে 2টি, কিন্তু ডান পাশে ক্রোমিয়াম পরমাণু হচ্ছে 1টি। তাহলে সমতা করতে হলে আমরা এখানে 2 দ্বারা গুণ করব। এখন এই দুই দ্বারা গুণ করার পর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আমরা যে 3টে ইলেকট্রন গ্রহণের কথা বললাম, সেটা কিন্তু আমাদের হিসাবটা ছিল একটি ক্রোমিয়াম পরমাণুর জন্য। কিন্তু এখন উভয় পাশে ক্রোমিয়াম পরমাণু কিন্তু 2টা করে। তার মানে একজন ক্রোমিয়াম যদি 3টে ইলেকট্রন গ্রহণ করে থাকে, আমাদের 2জন ক্রোমিয়াম পরমাণু টোটাল ইলেকট্রন গ্রহণ করবে 6টা। আবার বলছি, একজন ক্রোমিয়াম পরমাণু টোটাল ইলেকট্রন গ্রহণ করে 3টা। তার মানে টোটাল 2জন ক্রোমিয়াম পরমাণু 3 দুগুণে 6টা ইলেকট্রন আমাদের গ্রহণ করবে। তো এই হচ্ছে আমাদের জারণ এবং বিজারণ বিক্রিয়া। তবে বিজারণ বিক্রিয়া তোমাদের একটা বাড়তি কাজ আছে, সেটা একটু মনে রাখতে হবে। এই বাড়তি কাজটুকু হচ্ছে বিজারণ বিক্রিয়ায় বাম পাশে যতগুলো অক্সিজেন পরমাণু থাকবে, ডান পাশে আমরা তত মোল পানি লিখতে হবে। আবার বলছি, বিজারণ বিক্রিয়ায় বাম পাশে যতগুলো অক্সিজেন পরমাণু থাকবে, ডান পাশে আমাদের তত মোল পানি উৎপন্ন হবে। তাহলে আমাদের এখানে যেহেতু অক্সিজেন আছে 7টি পরমাণু, তাহলে আমাদের এই ডান পাশে 7 মোল পানি উৎপন্ন হবে। এবং এই পানি উৎপন্ন হওয়ার পর আমাদের কিন্তু আবার এই পাশে হাইড্রোজেন আয়নের সংখ্যা বেড়ে যায়। এখানে হাইড্রোজেন আয়ন বেড়ে যাবে কত? 7 দুগুণে 14। এটাকে ব্যালেন্স করার জন্য আমরা আবার বাম পাশে তার সমপরিমাণ হাইড্রোজেন আয়ন আমরা দিয়ে দিব। অর্থাৎ ডান পাশে যে 14টি হাইড্রোজেন আয়ন বৃদ্ধি পেয়েছে, সেটাকে ব্যালেন্স করার জন্য আমরা বাম পাশে 14 মোল হাইড্রোজেন আয়ন দিয়ে দিলাম। তাহলে আমরা বিজারণ বিক্রিয়ার ক্ষেত্রে আবার একটু মনে করে দিই, আমাদের একটু বাড়তি কাজ আছে, সেটা হচ্ছে বিজারণ বিক্রিয়ায় বাম পাশে যতগুলো অক্সিজেন পরমাণু থাকবে, ডান পাশে আমরা তত মোল পানি লিখব।
পানি লেখার কারণে আমাদের কিন্তু আবার হাইড্রোজেন আয়নের সংখ্যা বেড়ে যাচ্ছে ডান পাশে। সেটাকে ব্যালেন্স করার জন্য আমাদের তত মোল হাইড্রোজেন আয়ন আমরা বাম পাশে দিয়ে দিব। এই হচ্ছে আমাদের জারণ এবং বিজারণ বিক্রিয়া। তো জারণ বিক্রিয়াটাকে আমরা 1 নং বিক্রিয়া কল্পনা করলাম, আর হচ্ছে বিজারণ বিক্রিয়াটাকে আমরা 2 নং বিক্রিয়া কল্পনা করলাম। এবার আমরা চলে আসবো, আমরা একটু লক্ষ্য করি যে আমাদের এই জারণ বিক্রিয়া ইলেকট্রন ত্যাগ করছে 1টি, কিন্তু বিজারণ বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ করছে 6টি। বিক্রিয়াটাকে সমতা করতে হলে আমরা 1 নং যে বিক্রিয়াটা আছে তাকে যদি 6 দ্বারা গুণ করি এবং সেটাকে 2 নং এর সাথে যোগ করে দিই, তাহলে আমাদের এখন ইলেকট্রন আদান প্রদানটা সমান হয়ে যাবে। তার 1 নং বিক্রিয়াকে 6 দ্বারা গুণ করব, সাথে 1 এর সাথে 2 নং বিক্রিয়ার সাথে 7কে যোগ করব আমরা। তাহলে 6 দ্বারা যদি গুণ করি তাহলে 6 Fe2 প্লাস মাইনাস 6 ইলেকট্রন এবং 6 Fe3 প্লাস। 2 নং বিক্রিয়া জাস্ট আমরা যোগ করব, তাহলে ডাইক্রোমেট আয়ন 6 মোল ইলেকট্রন 14 মোল হাইড্রোজেন আয়ন, আর ডান পাশে হচ্ছে 2 মোল ক্রোমিয়াম আয়ন এবং হচ্ছে আমাদের 7 মোল পানি। বিক্রিয়াটা যদি আমরা যোগ করে দিই তাহলে আমাদের যোগ করলে কি পাওয়া যায় দেখো তো, 6 Fe2 প্লাস ডাইক্রোমেট আয়ন মাইনাস 6 ইলেকট্রন প্লাস 6 ইলেকট্রন কি বলতো আমাদের কাটা যাবে, এখানে থাকবে 14 মোল হাইড্রোজেন আয়ন, ডান পাশে 6 মোল Fe3 প্লাস 2 মোল ক্রোমিয়াম 3 প্লাস এবং হচ্ছে আমাদের 7 মোল কি বলতো পানি। তো আমাদের মোটামুটি দেখো তো বিক্রিয়াটা ব্যালেন্স করা হয়ে গেছে। আমার যে অবস্থা আছে সেটা হচ্ছে আয়নিক অবস্থা, আয়ন অবস্থা আছে। এখন আমাদের যে মূল চ্যালেঞ্জিং কাজটা সেটা হচ্ছে এই আয়নিত অবস্থা থেকে আমরা আবার আমাদের যৌগের কাছে ফিরে যাব। সেই কাজটা করতে হলে আমাদেরকে দর্শক আয়নগুলো আমাকে আবার ফিরে নিয়ে আসতে হবে। তাহলে আমরা এবার যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের প্রয়োজনীয় দর্শক আয়ন। এখন দেখো তো দর্শক আয়ন কি কি ছিল, আমরা এখান থেকে বাদ দিয়েছিলাম সালফেট আয়ন আর এখান থেকে বাদ দিয়েছিলাম পটাশিয়াম আয়ন। তাহলে আমাদের এই পটাশিয়াম এবং হচ্ছে সালফেট আয়ন আমরা হচ্ছে সরবরাহ করব, সরবরাহ করে পাই। আচ্ছা এখন এই দেখো তো এই সরবরাহ করার ক্ষেত্রেও তোমাকে একটু নিয়ম মানতে হবে, সেটা হচ্ছে আচ্ছা কিভাবে আমরা সরবরাহ করবো, মনে করবা আমাদের এখানে যিনি ধনাত্মক আয়ন আছে সে দর্শক আয়ন ঋণাত্মকটার সাথে যুক্ত, এখানে যে ঋণাত্মক আয়ন আছে সে দর্শক আয়ন ধনাত্মক সাথে যুক্ত হবে। তাহলে কি হবে, Fe2 প্লাস নিয়ম অনুযায়ী সালফেটের সাথে যুক্ত হবে, ডাইক্রোমেট আয়ন নিয়ম অনুযায়ী পটাশিয়ামের সাথে যুক্ত হবে, হাইড্রোজেন আয়ন নিয়ম অনুযায়ী সালফেট আয়নের সাথে যুক্ত হবে। তাহলে আয়রন 2 প্লাস যদি সালফেটের সাথে যুক্ত হয় তখন আমাদের কি উৎপন্ন হবে, ফেরাস সালফেট উৎপন্ন হবে। ডাইক্রোমেট আয়ন যদি পটাশিয়ামের সাথে যুক্ত হয় তাহলে আমাদের কি যৌগটা উৎপন্ন হবে, পটাশিয়াম। আমাদের হচ্ছে ডাইক্রোমেট যখন আমাদের হচ্ছে পটাশিয়ামের সাথে যুক্ত হবে তখন যৌগটার নাম কি হবে, পটাশিয়াম ডাইক্রোমেট। হাইড্রোজেন আয়ন যদি সালফারের সাথে যুক্ত হয় তখন আমাদের যৌগটার নাম কি হবে বলতো, সালফারিক অ্যাসিড। তাহলে আমরা এখানে দুই ভাবে এটা আমরা সমাধান করতে পারি। এক হচ্ছে ধনাত্মক আয়ন ঋণাত্মক আয়নের সাথে যুক্ত হয়ে যৌগ গঠন করবে, ঋণাত্মক আয়ন ধনাত্মক আয়নের সাথে যুক্ত হয়ে যৌগ গঠন করবে। আরো একটা টিপস আছে, সেটা হচ্ছে এই যে পদার্থ বিক্রিয়া, আমাদের যে বিক্রিয়কে 3টি যৌগ আছে আমরা চাইলে তাদেরকে কিন্তু সরাসরি এখানে লিখে ফেলতে পারবো। কিভাবে, দেখো হচ্ছে Fe2 প্লাস পদার্থ বিক্রিয়া কিভাবে ছিল, ফেরাস সালফেট, আমরা লিখে ফেললাম ফেরাস সালফেট, কিন্তু এটা কত মোল, 6 মোল, লিখলাম 6 মোল। এবার দেখো তো হচ্ছে ডাইক্রোমেট আয়ন পদার্থ বিক্রিয়া কেমন ছিল, পটাশিয়াম ডাইক্রোমেট, লিখে ফেললাম পটাশিয়াম ডাইক্রোমেট। তারপর দেখো তো হচ্ছে হাইড্রোজেন আয়ন আমাদের পদার্থ বিক্রিয়া কেমন ছিল, সালফেরিক অ্যাসিড, আমরা কিন্তু লিখে ফেলছি সালফেরিক অ্যাসিড। তোমরা খেয়াল করো দুই ভাবে কিন্তু আমরা করতে পারি। একটা হচ্ছে তুমি যদি নিয়ম অনুযায়ী করো আয়রন 2 প্লাস ধনাত্মক কারণ সে ঋণাত্মক সালফারের সাথে যুক্ত হয়ে কিন্তু ফেরাস সালফেটের গঠন করবে। আবার ডাইক্রোমেট আয়ন যেহেতু ঋণাত্মক সে ধনাত্মক পটাশিয়ামের সাথে যুক্ত হয়ে আমাদের কিন্তু পটাশিয়াম ডাইক্রোমেট নামক যৌগটি গঠন করবে। একই রকম ভাবে হাইড্রোজেন আয়ন সালফেট আয়নের সাথে যুক্ত হয়ে সালফেরিক অ্যাসিড গঠন করতে পারে। আমরা টিপস কি শিখে গেলাম, তুমি এভাবে করতে পারো অথবা পদার্থ বিক্রিয়ায় এই আয়নগুলো যে ফরম্যাটে আমাদের ছিল সেভাবে তুমি সরাসরি লিখে ফেলতে পারবা। কিন্তু ঝামেলা হচ্ছে উৎপাদের জায়গাটা তো আমাদের খালি ছিল, উৎপাদে তো আমাদের যৌগগুলো সরাসরি নাই, তার মানে আমরা কিন্তু এখানে দেখে থেকে সরাসরি লেখার কোনো সুযোগ নাই। এখন যে কাজটা করতে হবে, তোমাকে যে নিয়মটা আমরা পড়াইছিলাম
Fe3+ যেহেতু ধনাত্মক, সে ঋণাত্মক সালফেটের সাথে যুক্ত হবে। আমরা লিখি Fe সালফেট, এটা ধনাত্মক, এই জন্য ঋণাত্মক সালফেটের সাথে যুক্ত হলো। কিন্তু এখানে একটা যোজনের ব্যাপার আছে। আমাদের আয়রনের যোজনী হচ্ছে 3 আর সালফেটের যোজনী হচ্ছে 2। কোন একটা মৌল বা আয়নের বা মূলকের যোজনী চলে যাবে অন্য জনের কাছে, অর্থাৎ আয়রনের যোজনী যে 3 এটা চলে আসবে আমাদের সালফেটের সাথে, আর সালফেটের যোজনী যে 2 এটা চলে আসবে আমাদের আয়রনের কাছে। এই যৌগটার নাম হচ্ছে ফেরিক সালফেট। কি সালফেট? ফেরিক সালফেট। আচ্ছা, এটা কত মল ছিল? 6 মল। এটাকে সমতা করতে হলে আমাদের 3 দ্বারা গুণ করতে হবে, 3 দুগুণে 6। আবার লক্ষ্য করো, Fe3+ ধনাত্মক, সে যুক্ত হলো সালফেটের সাথে, কিন্তু আয়রনের যোজনী 3 আবার সালফারের যোজনী হচ্ছে 2। আয়রনের যোজনী চলে গেছে সালফেটের কাছে, সালফারের যোজনী চলে আসছে কি আমাদের আয়রনের কাছে। যেটা 6 মল ছিল, এটাকে সমতা করার জন্য আমাদের 3 দ্বারা গুণ করতে হয়েছে। একইভাবে আমরা আবার যদি ক্রোমিয়ামের কাছে চলে যাই, ক্রোমিয়াম কিন্তু 3+, মানে ধনাত্মক চার্জ, তাহলে সেও কিন্তু আমাদের ঋণাত্মক সালফেটের সাথে যুক্ত হবে। তাহলে ক্রোমিয়ামের সাথে যখন সালফেটটা যুক্ত হবে তার নাম হচ্ছে ক্রোমিয়াম সালফেট। এখানেও লক্ষ্য করো, ক্রোমিয়ামের যোজনী কিন্তু 3 এবং সালফেটের যোজনী হচ্ছে আমাদের 2। তাহলে এই যৌগটার নাম হচ্ছে ক্রোমিয়াম সালফেট। আমাদের এখানে ক্রোমিয়াম আয়ন ছিল 2 মোল, এখানে কিন্তু অলমোস্ট আমাদের 2 মোল চলে আসছে, তাহলে আমাদের কিন্তু আর কোনো কিছু গুণ করা যাবে না। সর্বশেষ আমাদের এখানে আছে হচ্ছে 7 মোল পানি, আমরা লিখে ফেলবো 7 মোল। আমাদের ব্যালেন্সের কাজটা কিন্তু শেষ, মানে দর্শক আয়ন যে আমরা সরবরাহ করলাম মোটামুটি সেই কাজটুকু শেষ। সর্বশেষ আমাদের ফিনিশিং যে লাইনটা সেটা হবে, আমাদের বিক্রিয়ক ছিল 3টি কিন্তু উৎপাদ আসবে 4টি, মানে একটা উৎপাদ বেশি আসবে। কিভাবে বেশি আসবে? আমাদের যে দুজন দর্শক আয়ন আমাদের এখানে আছে তারাও একসাথে যুক্ত হয়ে নতুন আরো একটা যৌগ গঠন করবে। তাহলে এই দর্শক আয়ন কে ছিল? পটাশিয়াম এবং সালফেট। তারা যদি একত্রিত হয় তাহলে আমাদের উৎপন্ন হবে পটাশিয়াম সালফেট। আমি আবার বলছি, আমাদের বিক্রিয়ক 3 জন থাকবে, এর উৎপাদ হবে 4টি। চতুর্থ যে উৎপাদটি আমাদের আসবে সেটা হচ্ছে 2 জন দর্শক আয়নের সমন্বয়। একটা ছিল আমাদের পটাশিয়াম, একটা হচ্ছে আমাদের সালফেট। এই পটাশিয়াম এবং সালফেট মিলে আমাদের যোগটা হবে পটাশিয়াম সালফেট, কিন্তু পটাশিয়ামের যোজনী 1 আবার সালফেটের যোজনী হচ্ছে 2। তাহলে আমাদের এই হলো সালফেটের যোজনী। তার মানে হচ্ছে বিক্রিয়াটাকে আমরা কিন্তু পুরোটা শেষ করেছি, আমাদের সমতা করা কিন্তু শেষ। কিন্তু আমরা যে পুরো বিক্রিয়া শুরু করেছিলাম পদার্থ বিক্রিয়া, আমরা যে উৎপাদের জায়গাটা খালি করছিলাম সেটা আবার ফিল আপ করতে হবে। তো সেটাও ফিল আপ করার আমাদের একটা টেকনিক আছে, সেটা হচ্ছে আমাদের এই যে লাস্ট লাইনে আমরা যে কাজটা করেছি সেখানে কিন্তু আমাদের 4 জন উৎপাদ আমরা পেয়ে যাচ্ছি। এদেরকে আমরা দেখে দেখে এখানে লিখে ফেলবো পদার্থ বিক্রিয়া, তবে মোল সংখ্যাটা বাদ দিয়ে, কারণ পদার্থ বিক্রিয়া আমরা কিন্তু বিক্রিয়াকে সমতা করে নিই। তাহলে আমাদের যে ফাইনালি যে কাজটা হবে সেটা হচ্ছে বিক্রিয়াটাকে ব্যালেন্স বা সমতা করার পর উৎপাদ গুলাকে আমরা সরাসরি দেখে দেখে লিখে ফেলবো পদার্থ বিক্রিয়ায় মোল সংখ্যা ছাড়া। তাহলে আমরা এখানে লিখবো কি কি বলতো? ফেরিক সালফেট, ফেরিক সালফেট, তারপর হচ্ছে আমাদের ক্রোমিয়াম সালফেট, তারপর হচ্ছে আমাদের পানি, এবং হচ্ছে সর্বশেষ হচ্ছে পটাশিয়াম সালফেট। তাহলে এটি হচ্ছে অম্লীয় বা লঘু সালফারিক অ্যাসিড মিশ্রিত আমাদের ফেরাস সালফেটের সাথে পটাশিয়াম ডাইক্রোমেটের যে বিক্রিয়াটি সেটা আমরা সমতা করা শিখেছি। এবার আমরা চলে আসবো আমাদের আরো একটি উদাহরণ, সেটা হচ্ছে দেখো তো, অম্লীয় বা লঘু সালফারিক অ্যাসিড মিশ্রিত ফেরাস সালফেটের সাথে এবার আমাদের পটাশিয়াম ডাইক্রোমেটের জায়গায় আসছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে বিক্রিয়াটি, তাকে আমরা জারণ বিজারণ অর্ধবিক্রিয়ার সাহায্যে সমতা করব। অর্থাৎ সবকিছু একই রকমই আছে, শুধু পটাশিয়াম ডাইক্রোমেটের জায়গায় আমাদের নতুন করে আসছে হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তো আমাদের আগের মতো করে আমরা স্টেপ করে দেখি। আমাদের যে প্রথম যে কাজটা সেটা হচ্ছে প্রদত্ত বিক্রিয়া। পদার্থ বিক্রিয়া এখানে কে কি বিক্রিয়া করবে? আমরা যে বলছিলাম প্রথমে বিজারক পদার্থ, দ্যাট মিন্স হচ্ছে ফেরাস সালফেট, তারপর হচ্ছে আমাদের জারক পদার্থ, তাহলে এখানে হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, তারপর হচ্ছে আমাদের অম্লীয় দ্রবণ সালফিউরিক অ্যাসিড। এবার তোমাদের মনে আছে আমাদের পদার্থ বিক্রিয়ায় আমরা উৎপাদের জায়গাটা আমরা প্রথমে খালি রাখবো, তারপর এখান থেকে আমরা চলে আসবো হচ্ছে আমাদের আয়নিক সমীকরণ। আয়নিক সমীকরণ বলতে আমরা কি বলেছিলাম? আমাদের দর্শক আয়নগুলোকে আমরা বাদ দিয়ে দিব, আগের মতো আমরা বাদ দিব। ফেরাস সালফেট থেকে সালফেট বাদ দিয়ে দিলে আয়রন হচ্ছে 2+, আর পটাশিয়াম যে পারম্যাঙ্গানেটটা আছে এখান থেকে আমরা দর্শক আয়ন পটাশিয়াম যদি বাদ দিয়ে দিই আমরা পাবো হচ্ছে পারম্যাঙ্গানেট আয়ন। কেন? একটা ধনাত্মক পটাশিয়াম বাদ দিয়েছি, এই জন্য একটা ঋণাত্মক আমরা পেয়েছি। যে আয়নটা আমরা পেয়েছি তার নাম হচ্ছে পারম্যাঙ্গানেট আয়ন। তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট থেকে পটাশিয়ামটা বাদ দিলে আমরা পাবো হচ্ছে পারম্যাঙ্গানেট আয়ন। আর সালফারিক অ্যাসিড থেকে সালফেট বাদ দিলে আমরা পাই হচ্ছে আমাদের হাইড্রোজেন আয়ন। এখন তোমাদের যে
আগের মতো করে তোমাদের মনে রাখতে হবে এই দর্শক আমাদের আয়নিক অবস্থায় যে আয়ন গুলো আছে তাদের বিক্রিয়ার শেষ অবস্থার পরিবর্তনটা কেমন হয়। তো এটাও তোমরা অবগত আছো, Fe2+ থাকলে আমাদের তার পরিবর্তন হচ্ছে আয়রন 3+, আর পার ম্যাঙ্গান আয়ন থাকলে বিক্রিয়া পর হচ্ছে ম্যাঙ্গানিজ 2+, এবং হাইড্রোজেন আয়ন থাকলে বিক্রিয়া পর উৎপন্ন হবে পানি। তাহলে Fe2+ থাকলে মানে প্যারাস থাকলে হবে ফেরিক আয়ন, পার ম্যাঙ্গান আয়ন থাকলে বিক্রিয়া পর হচ্ছে ম্যাঙ্গানিজ 2+, এবং হাইড্রোজেন আয়ন থাকলে হচ্ছে বিক্রিয়া পর হচ্ছে পানি। এবার আমরা এখান থেকে চলে আসবো আমাদের আমাদের হচ্ছে জারণ বিক্রিয়া এবং একই সাথে হচ্ছে বিজারণ বিক্রিয়া। তাহলে চলে এসে আমরা আমাদের প্রথম হচ্ছে জারণ বিক্রিয়া। আচ্ছা, তারপর জারণ কিভাবে বুঝবো? এই যে আমাদের আয়নিক যে সমীকরণটা আছে, যার বিক্রিয়ার পরে জারণ মানটা বৃদ্ধি পাবে তা হবে জারণ, আর যার জারণ মানটা হ্রাস পাবে তা হবে বিজারণ। তাহলে খেয়াল করো, এখানে আয়রন 2+ বিক্রিয়ার পরে আয়রন 3+ আয়নে রূপান্তরিত হবে। যেহেতু এখানকার শুরুতে জারণ মান হচ্ছে +2 এবং বিক্রিয়ার পর হচ্ছে +3, তার মানে কিন্তু আমাদের জারণ মান বৃদ্ধি পেয়েছে। কত বৃদ্ধি পেয়েছে? 1 বৃদ্ধি পেয়েছে। তার মানে আয়রন 2+ একটি ইলেকট্রন ত্যাগ করে আমাদের জারণ বিক্রিয়া সংঘটিত করে। এরপর আমরা চলে আসবো আমাদের বিজারণ বিক্রিয়া। আচ্ছা, বিজারণ বিক্রিয়া আমরা দিব হচ্ছে পার ম্যাঙ্গানেট আয়ন যিনি পরিবর্তিত হয়েছে ম্যাঙ্গানিজ 2+। আমরা যদি লক্ষ্য করি এখানে ম্যাঙ্গানিজের জারণ মান হচ্ছে প্লাস, অর্থাৎ বিক্রিয়ার শেষ অবস্থায় ম্যাঙ্গানিজের জারণ মানটা হচ্ছে প্লাস। এবার আমরা দেখবো এই শুরুতে আমাদের পার ম্যাঙ্গানেট আয়নে ম্যাঙ্গানিজের জারণ মানটা কতটুকু ছিল। আমরা জানি সম্পূর্ণ আয়নের জারণ মান হবে তার চার সংখ্যা সমান। ম্যাঙ্গানিজ যে আমরা জারণ মানটা বের করব তাকে আমরা ধরবো হচ্ছে x। অক্সিজেনের জারণ মান হচ্ছে -2 ইনটু হচ্ছে 4 ইকুয়াল হচ্ছে -, দ্যাট মিন্স x এর যে মানটা হবে সেটা হচ্ছে +7। তার মানে শুরুতে পার ম্যাঙ্গানেট আয়নে ম্যাঙ্গানিজের জারণ মান হচ্ছে +7। শুরুতে ম্যাঙ্গানিজের জারণ মান হচ্ছে +7, আর বিক্রিয়ার পরে যে ম্যাঙ্গানিজ আয়ন হলো সেখানে তার জারণ মান হচ্ছে +, অর্থাৎ +7 থেকে আমাদের পরিবর্তিত হয়ে বা হ্রাস পেয়ে +2 তে রূপান্তরিত হয়েছে। যেহেতু জারণ মানটা আমাদের হ্রাস পেয়েছে, তার মানে আমরা বলতে পারি এখানে ইলেকট্রন গ্রহণ হবে। কত ইলেকট্রন গ্রহণ হবে? জারণ মান কমেছে 5, তার মানে আমাদের ইলেকট্রন গ্রহণ হবে 5। ওকে, তো আবার একটু বলছি, পার ম্যাঙ্গানেট আয়ন যেখানে ম্যাঙ্গানিজের শুরুতে জারণ মান ছিল +7, বিক্রিয়ার শেষ অবস্থায় তার জারণ মান হচ্ছে +2। +7 থেকে যে +2 হলো আমাদের জারণ মান হ্রাস পেয়েছে। কত হ্রাস পেয়েছে? 5। এজন্য সে 5টি ইলেকট্রন আমাদের গ্রহণ করে। আর আমরা একটু আগে অবগত আছি আমাদের বিজারণ বিক্রিয়া আমাদের একটা বাড়তি কাজ করতে হবে তোমাদের। সেটি হচ্ছে এই বাম পাশে যতগুলো অক্সিজেন পরমাণু থাকবে আমাদের ডান পাশে তত মোল পানি দিতে হবে। তাহলে বাম পাশে আমাদের অক্সিজেন পরমাণু হচ্ছে 4টি, তাহলে আমরা হচ্ছে ডান পাশে 4 মোল পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর আমাদের কিন্তু আবার হাইড্রোজেন আয়নের সংখ্যাও কিন্তু এখানে বেড়ে যাচ্ছে। সেটাকে ব্যালেন্স করার জন্য আমরা আবার বাম পাশে তার সম পরিমাণ হাইড্রোজেন আয়ন দিয়ে দিব। তাহলে এখানে হাইড্রোজেন আয়ন বৃদ্ধি পেয়েছে কতটুকু? 4 দুগুণে 8। এটাকে ব্যালেন্স করার জন্য বাম পাশে 8 মোল হাইড্রোজেন আয়ন আমরা দিয়ে দিব। এই হচ্ছে আমাদের জারণ এবং বিজারণ বিক্রিয়া। আমরা জারণ বিক্রিয়াকে 1 নং সমীকরণ এবং বিজারণ বিক্রিয়াকে 2 নং সমীকরণ। আমরা যদি লক্ষ্য করি যে জারণ বিক্রিয়া ইলেকট্রন ত্যাগ করছে 1টি, কিন্তু বিজারণ বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ করছে 5টি। এটাকে যদি আমরা সমতা করতে চাই তাহলে 1 নং বিক্রিয়াটাকে আমরা 5 দ্বারা গুণ করে 2 নং এর সাথে যোগ করতে পারি। তাহলে সেই কাজটুকু আমরা করি। তাহলে আমরা যে কাজটা করব, 1 নং বিক্রিয়াকে আমরা 5 দ্বারা গুণ করে 2 নং এর সাথে আমরা হচ্ছে যোগ করব। 5 দ্বারা যখন গুণ করব তাহলে 5 Fe2+ -5 ইলেকট্রন ইকুয়াল টু হবে 5 মোল আয়রন 3+। আর 2 নং বিক্রিয়া যেহেতু আমরা সরাসরি যোগ করব তাহলে পার ম্যাঙ্গানেট আয়ন 5 মোল ইলেকট্রন 8 মোল আমাদের হাইড্রোজেন আয়ন, বিক্রিয়ার পরে হচ্ছে আমাদের হচ্ছে ম্যাঙ্গানিজ 2+, 4 মোল হচ্ছে আমাদের পানি। এখন সরাসরি আমরা হচ্ছে এই বিক্রিয়াটাকে আমরা যোগ করে ফেলব। তাহলে যোগ করলে আমাদের কি উৎপন্ন হয় দেখেন, 5 Fe2+ পার ম্যাঙ্গানেট আয়ন -5 ইলেকট্রন প্লাস ইলেকট্রন 5 ইলেকট্রনে কাটা যাবে, তাহলে থাকবে 8 মোল হাইড্রোজেন আয়ন, 5 মোল Fe3+ ম্যাঙ্গানিজ আয়ন এবং হচ্ছে সর্বশেষ 4 মোল পানি। আমরা আমাদের কাঙ্ক্ষিত কিন্তু সমতাকৃত একটা স্ট্রাকচার পেয়ে গেছি, কিন্তু এখন যে অবস্থা আমরা আছি সেটা হচ্ছে আয়নিক অবস্থায়। এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত যোগের কাছে আমরা যেতে হবে।
সেটা যাওয়ার যে পলিসি সেটা হচ্ছে দর্শক আয়নগুলো আমরা আবার সরবরাহ করবো। অর্থাৎ যে দর্শক আয়নগুলো আমরা বাদ দিয়ে দিয়েছিলাম সেই দর্শক আয়নগুলোকে আমরা আবার সরবরাহ করব। এই লাইনটুকু তোমরা একটু আবার আবার একটু খেয়াল করো ভালো করে, কারণ আমাদের এই লাইনটাতে একটু কনফিউশন হয়ে যাবে বেশি। আমাদের পরবর্তী কাজ হচ্ছে প্রয়োজনীয় দর্শক আয়ন সরবরাহ করে পাই। দর্শক আয়নগুলো আমাদের কে কে ছিল আমরা একটু দেখি আগের মতো করেই। আমাদের দর্শক আয়ন হচ্ছে সালফেট এবং পটাশিয়াম। তাহলে পটাশিয়াম আয়ন এবং হচ্ছে সালফেট আয়ন সরবরাহ করে। ওকে, তাহলে খেয়াল করো আমরা যে কথাটুকু বলেছিলাম আমাদের আগের মতো করে আমরা দর্শক আয়নগুলো ফিরে নিয়ে আসবো। তবে একটু মনে করে দিই, দর্শক আয়নগুলো যুক্ত হবে কিভাবে? ধনাত্মক আয়ন যুক্ত হবে আমাদের ঋণাত্মক চার্জের সাথে, আর ঋণাত্মক চার্জ যুক্ত হবে আমাদের ধনাত্মক আয়নের সাথে। আরো একটা টেকনিক বলছিলাম, এই পদার্থ আমাদের এখানে যে বিক্রিয়কের 3টি আয়ন আছে, আমাদের ওই পদার্থ বিক্রিয়া কিন্তু যৌগ আছে 3টি। তার মানে এই আয়নগুলোকে আমরা চাইলে এই পদার্থ বিক্রিয়া যে যোগের ফরম্যাট আছে সেভাবে কিন্তু লিখে ফেলতে পারবো। আমরা সেটা কাজটা করি। আয়রন 2 প্লাস পদার্থ বিক্রিয়া ছিল ফেরাস সালফেট, আমরা লিখে দিলাম হচ্ছে ফেরাস সালফেট। যেটা কত মোল? 5 মোল, লিখবো 5 মোল। তারপর দেখা যাচ্ছে পারম্যাঙ্গান আয়ন বিক্রিয়া শুরুতে ছিল হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, আমরা এখানেও লিখতে পারবো পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তারপর হাইড্রোজেন আয়ন আমাদের বিক্রিয়ায় পদার্থ বিক্রিয়া ছিল হচ্ছে সালফেরিক অ্যাসিড, আমরা লিখলাম হচ্ছে সালফেরিক অ্যাসিড। কিন্তু এখানে হাইড্রোজেন আয়ন কতটি? 8টি। এখানে সমতা করতে হলে এটাকে 4 দ্বারা গুণ করতে হবে। তাহলে আমাদের বিক্রিয়কের কাজটা শেষ। এবার কিন্তু উৎপাদের ফেলা। উৎপাদ কিন্তু আমাদের এখানে খালি ছিল, তাহলে এখানে যে আমাদের যে নিয়ম গতানুগতিক নিয়ম সেই কাজটা তোমাকে করতে হবে। অর্থাৎ Fe3+ ধনাত্মক সে যুক্ত হবে ঋণাত্মক সালফেটের সাথে। যুক্ত হলে কি হবে? যে আয়রন এবং সালফেট আমাদের যুক্ত হলো। কিন্তু তোমরা খেয়াল করছো কিনা যে এখানে আয়রনের যোজনী হচ্ছে 3 এবং সালফারের যোজনী হচ্ছে 2। আমরা এ হলো আয়রনের যোজনী 3, এ হলো আমাদের সালফারের যোজনী 2। অর্থাৎ এই যৌগটার নাম হচ্ছে ফেরিক সালফেট। এবার লক্ষ্য করো আমাদের Fe3+ কিন্তু ছিল আগে 5 মোল। তো আমাদের এখানে আমরা কত দ্বারা গুণ করলে আমাদের 5 এর সমতুল্য হবে? যেহেতু এখানে অলমোস্ট 2 আছে, তাহলে আমরা যদি এর সাথে 5/2 মোল গুণ করে দিই তাহলে আমাদের শেষ পর্যন্ত কত থাকবে বলো তো? 5। অর্থাৎ 5 মোল Fe3+ আয়ন পেতে হলে এখানে আমরা গুণ করব হচ্ছে 5/2। 5/2 ইন্টু 2 ইকুয়াল টু হচ্ছে 5। ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা চলে আসবো আমাদের ম্যাঙ্গানিজ 2+, উনি যেহেতু ধনাত্মক উনি যুক্ত হবে ঋণাত্মক সালফেটের সাথে। তাহলে ম্যাঙ্গানিজের এবং হচ্ছে সালফেট, ম্যাঙ্গানিজ সালফেট। এখানে আবার ম্যাঙ্গানিজ যোজনী 2, সালফারের যোজনী 2, 2 দিয়ে আমাদের বাদ। আচ্ছা, সর্বশেষ যেটা আমাদের হলো সেটা হচ্ছে 4 মোল পানি। আর আমি একটু আগে যে কথাটা বলছিলাম যে আমাদের বিক্রিয়ক থাকবে 3টা কিন্তু উৎপাদ আসবে 4টি। 4 নম্বর যে উৎপাদটি আসবে সেটা হচ্ছে যে দুজন দর্শক আয়ন আছে তাদের কি বলতো সমন্বয় আমাদের উৎপাদটা আসবে, সেটা হচ্ছে পটাশিয়াম আমাদের হচ্ছে সালফেট। এই হলো আমাদের পুরো বিক্রিয়াটাকে আমরা সমতা করে ফেলছি। কিন্তু এখানে একটা জিনিস রয়ে গেছে বা বাকি অংশ আমাদের রয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের এখানে পটাশিয়াম হচ্ছে 1টি পরমাণু, কিন্তু আমাদের ডান পাশে পটাশিয়াম হচ্ছে আমাদের 2। এটাকে আমরা যদি সমতা করতে যাই তাহলে আমরা এই পটাশিয়াম যে সালফেট নামক যে যৌগটা আমাদের আছে, খেয়াল করো আবার আবার একটু খেয়াল করো, আমাদের লেফট সাইডে পটাশিয়াম পরমাণু হচ্ছে 1টি, কিন্তু এখানে হচ্ছে পটাশিয়াম হচ্ছে 2টি। তো সমতা করতে হলে এখানে আমরা হাফ দ্বারা গুণ করতে পারি। হাফ ইন্টু 2 আলটিমেটলি হচ্ছে আমাদের কত বলো তো? 1। ঠিক আছে? আচ্ছা, এখন এই যে আমরা সমতা করা আমাদের কাজটা শেষ হলো, আমরা সর্বশেষ লাইনে আমরা দেখি আমাদের একটা ভগ্নাংশ অবস্থা রয়ে গেছে। আমরা চাইলে ভগ্নাংশ অবস্থাটা বাদ দিতে পারি, সেটা হচ্ছে নিচে কত আছে আমাদের 2, তাহলে সম্পূর্ণ বিক্রিয়াটাকে আমরা 2 দ্বারা গুণ করলে আমাদের ভগ্নাংশ অবস্থাটা চলে যাবে। তো সেই কাজটা আমরা করে ফেলি। 2 দ্বারা যদি গুণ করি 5 দুগুণে 10 ফেরাস সালফেট, তারপর হচ্ছে 2 পটাশিয়াম পারম্যাঙ্গানেট যোগ 4 দুগুণে 8 মোল আমাদের হচ্ছে সালফেরিক অ্যাসিড, 8 মোল সালফারিক অ্যাসিড। এখানে খেয়াল করো 5 দ্বারা আমরা যখন 2 দ্বারা গুণ করব তখন কিন্তু এখানে থাকবে হচ্ছে 5 মোল ফেরিক সালফেট, এখানে হবে আমাদের 2 মোল ম্যাঙ্গানিজ সালফেট, এখানে হবে আমাদের 8 মোল পানি, এবং সর্বশেষ এখানে আমাদের থাকবে 2 দ্বারা যদি আমি গুণ করে দিই হাফটা চলে যাবে আর থাকবে হচ্ছে আমাদের পটাশিয়াম সালফেট। এই হচ্ছে আমাদের একটা বাড়তি লাইন যে হচ্ছে আমরা ভগ্নাংশ অংশটুকু বাদ দেওয়ার জন্য। এবার যেটা আমরা বলছিলাম এর আগে,
যে আমাদের উৎপাদের যে জায়গাটা খালি ছিল পদার্থ বিক্রিয়ায় সেটা আমরা ফিল আপ করবো। কিভাবে ফিল আপ করবো? আমরা যে সমতা করার পর যে উৎপাদের 4টি যৌগ পেয়েছি তাদেরকে আমরা সরাসরি দেখে দেখে লিখে ফেলবো। আচ্ছা, সেই যৌগগুলো কি ছিল বলতো আমাদের? ফেরিক সালফেট, তারপর ছিল আমাদের ম্যাঙ্গানিজ সালফেট, এরপর হচ্ছে আমাদের পানি, এরপর হচ্ছে আমাদের পটাশিয়াম সালফেট। এই হচ্ছে টোটাল আমাদের এই দুটি বিক্রিয়ার সমতা করা আমাদের শেষ। তোমাদের যে জারণ অর্ধ বিক্রিয়া গুলো আছে তাদের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই দুটি। এই দুটি যদি তোমরা ভালোভাবে আয়ত্ত করে ফেলতে পারো বাকিগুলো খুব সুন্দরভাবে তোমরা শেষ করে ফেলতে পারো।